অনেক ধন্যবাদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ক্ষুদ্র বক্তব্যের মধ্য দিয়ে বাংলাব্যাপী তথা বাংলার বাইরেও যারা আমাদের এই আজকের অনুষ্ঠান কর্মসূচি দেখছেন তাদেরকে অনুপ্রাণিত করেছে। আমরা নিশ্চিতভাবে বলতে চাই আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই তৃণমূল কংগ্রেসের লড়াই হবে। এখন আপনাদের সামনে এই ঐতিহাসিক সমাবেশে বক্তব্যের জন্য আমাদের সামনে উপস্থিত হয়েছেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি, আমাদের সকলের খুব প্রিয় সুব্রত বক্সী, ওই মাইকটা দাও। রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতা পার্থ চট্টোপাধ্যায়, ব্রাত্য বোস, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তিনাঙ্কুর, জয়ী থেকে শুরু করে সকলে, যুব সভাপতি সাউনি, তৃণমূল কংগ্রেসের সমস্ত এমপি, এমএলএ, কাউন্সিলর, কমিশনার, গ্রামসভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন থেকে শুরু করে তৃণমূল ছাত্র পরিষদের প্রত্যেকটা কলেজ ইউনিট, জেলা, ব্লক, ইউনিভার্সিটি, ইনস্টিটিউট, সকল জায়গায় আমার পরিচিত ভাই এবং বোনেরা এবং আমার অত্যন্ত শ্রদ্ধেয় 5 তারিখে টিচার্স ডে আছে। আমি টিচার্স ডের আগে আজকে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে আমার সকল শিক্ষক শিক্ষিকা যারা আমাদের জীবনে সবচেয়ে বড় গুরু, সেই শিক্ষা গুরুদের, দীক্ষা গুরুদের সকলকেও আমাদের প্রণাম, আমাদের শ্রদ্ধা, আমাদের কৃতজ্ঞতা জানাই। কথা বলেছেন, আমি সেই পলিটিক্যাল কথার মধ্যে পরে আসছি, অল্প অল্প বলবো, সব নয়। মনে রাখবেন, ছাত্র রাজনীতি, যুব রাজনীতি এমনই রাজনীতি যা শিকড়ের গভীরে নিমজ্জিত। আমাদের সকলের, কেন আমরা মামাটি মানুষ এই কথাটা বলেছিলাম বলুন তো? কেনই বা আমরা জয় বাংলা বলি? কেনই বা আমরা বলি খেলা হবে? কেনই বা আমরা বলি বন্দে মাতরম? কেনই বা আমরা বলি জয় হিন্দ? নেতাজি, বিবেকানন্দ, রবীন্দ্র, নজরুল সবাইকে নিয়ে, আম্বেদকর সবাইকে নিয়ে আমরা কেন চলি? তার কারণ আমরা মনে করি অবহেলিত মানুষ, অসহায় মানুষ, মাটির মানুষ, দরিদ্রতম মানুষ, সাধারণ মানুষ, সব ধর্মের মানুষ সবাইকে নিয়ে চলবার যারা শুরু করে সেটা হচ্ছে ছাত্রছাত্রীরা। আজকে যাদের 18 বছর বয়স, আগামী পৃথিবীর ভবিষ্যতের ভবিষ্যৎ তারাই। মনে রাখবেন, গত 10 বছর 15 বছর আমি লক্ষ্য করছি, 15-20 বছর আমাদের পরের থেকে ছাত্র জেনারেশন সেভাবে এগিয়ে আসছে না রাজনীতিতে। আমি ছাত্র যৌবনদের চাই রাজনীতির নতুন সমীকরণ হোক, নতুন সংস্কার হোক, রাজনীতিটা মানুষের সেবার জায়গা হোক, মানবিকতার জায়গা হোক, সভ্যতার জায়গা হোক, সংস্কৃতির জায়গা হোক, প্রাণের জায়গা হোক, সম্মানের জায়গা হোক, ভালোবাসার জায়গা হোক, শুভেচ্ছার জায়গা হোক, দোয়ার জায়গা হোক। তাই ছাত্রছাত্রীদের ছাড়া, শিক্ষক শিক্ষিকাদের ছাড়া এই কাজ কখনো সমাপন হতে পারে না। আমরা আজও লড়াই করে যাচ্ছি, কেন জানেন? আজকে তো আমরা সরকারে আছি, লড়াই নাও করতে পারি, শুধু ভোগ করতে পারি। কিন্তু আমি মনে করি ক্ষমতা এসে আমাদের চ্যালেঞ্জ আরো বেড়ে গেছে। যেটুকু কাজ বিরোধী দলে আমাদের ছিল, বিরোধী দলে থেকে 30 বছর প্রাণ কাটা পরিশ্রম করেছি, সারা শরীরে রক্ত ঝরেছে, লাঠি, গুলি, বোমা কিছুই বাকি যায়নি। কুকথা, অকথা, কুকথ্য, কুতথ্য, কুসত্য, তা সত্ত্বেও মনে রাখবেন অর্ধশক্ত, গর্ধশক্ত, তাছাড়াও মনে রাখবেন গর্ধসত্য, অর্ধসত্য ছাড়াও মনে রাখবেন আমরা কখনো দমিনি। এবং আজও আমরা ক্ষমতাও থাকলেও মনে রাখবেন মানুষের কাজ করা, মানুষকে ভালোবাসা আমাদের প্রধান কাজ। তাই দিল্লি যখন আমাদের সাথে রাজনীতিতে পারে না,
দিল্লির কেন্দ্রীয় বিজেপির সরকার তখন এজেন্সি লেলিয়ে দিয়ে, আর আজকাল লজ্জা লাগে আমার। হিউম্যান রাইটস কমিশন আমি শ্রদ্ধা করি, সম্মান জানাই। এই হিউম্যান রাইটস কমিশন করবার জন্য আমি কলকাতার বুকে, অনেক ছাত্রছাত্রীরা জানেন না, জনতার দরবার বইটা পড়বেন, দেখবেন তাতে আছে। আমি 21 দিন ধর্ণা করেছিলাম রাস্তায়, তখন রেগুলার লক আপ ডেথ হতো। বক্সিরা জানে, পার্থদারা জানে, যারা সেদিনও আমার সাথে ছিলেন। আমরা গত 30-40 বছর ধরে সবাই একসাথে কাজ করছি। আজ পর্যন্ত যারা আমরা একসাথে অরিজিনাল স্রোতে ছিলাম, তাদের থেকে কেউ আজ পর্যন্ত ছেড়ে যায়নি আমাদের। একজন দুজন গেলেও তারা আবার ফিরে এসেছে, তার কারণ তারা জানে এটাই তাদের আশ্রয়, এটাই তাদের আঁচল, এটাই তাদের জায়গা, এটাই তাদের ভালোবাসা। এ ঘর ছাড়লে আর ভালোবাসার ঘর খুঁজে পাওয়া যায় না। আমার অনেক কবিতা আমি লিখেছি। আপনারা একটা বই দেখবেন, কবিতা বিতান। এই বইটাতে প্রায় 800 কবিতা আছে একসাথে। অনেকে জানেন না বলে আমি জানাচ্ছি। আমার ছাত্র রাজনীতির কথা, যুব রাজনীতির কথা, জঙ্গলের কথা, পাহাড়ের কথা, মানবিকতার কথা, ভালোবাসার কথা, মর্ম যন্ত্রণা, মর্ম ব্যথা, দুর্গতদের গাথা, অনেক কাহিনী এর মধ্যেই আছে। আমি একটা ছোট্ট কবিতা থেকে শুরু করি 2 লাইন দিয়ে। দরিদ্রের কুটিরেই হয় আমাদের জাতীয় জীবনের স্পন্দন, লাঞ্ছিত মানবাত্মাই আমাদের হৃদয়ের বন্ধন। এটা আমি একটা কবিতা থেকে 2 লাইন বললাম। আমার উপলব্ধিটা আপনারা এই লাইনগুলোর মধ্যে দিয়ে উপলব্ধি করতে পারবেন। ছাত্র জীবনের নাম কি? ছাত্রদের চলার পথের নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুর গেয়েছিলেন, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভাঙো। জীবনেরও বন্যা রুদ্দাম কৌতুক। তিনি বলেছিলেন, শুকনো গাঙে আসুক, জীবনেরও বন্যা রুদ্দাম কৌতুক, শুকনো গাঙে আসুক। ভাঙনেরও জয়গান গাও। আমি বলি জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও। পুরাতনদের সাথে নিয়ে সমস্ত দীর্ণতাকে সরিয়ে দিয়ে, জীর্ণতাকে সরিয়ে দিয়ে, মনে রাখবেন সিনিয়রদের সম্মান জানিয়ে, তাদের পায়ে হাত দিয়ে প্রণাম করে, গুরুর দীক্ষা নিয়ে, মা বাবাকে প্রণাম করে তবেই জীবন শুরু করবেন। তাহলেই দেখবেন সমস্ত খুঁজে পাবেন। আমার ভাষায় জীবন মানে কি? ছাত্রদের জন্য ছাত্র যৌবন। 69 নম্বর পাতায় কবিতা বিতানে কবিতাটি লেখা আছে। জীবন, এগিয়ে চলার নাম জীবন। এগোতে হবে প্রাণের টানে, এগিয়ে যাও নবযৌবনে। এগোতে হবে নতুনের সন্ধানে, থামবো কেন জীবনের জয়গানে? জীবনটা হোক সবুজ আশ্রয়, শৈশবটা যেন উৎসারিত ভোর, কৈশোরটা হোক সাধনার হিমালয়, যৌবনটা হোক সমুদ্রের ঢেউ, আর সারাটা জীবন মানুষ সরোবর। জীবন মানুষ সরোবর। দেশটা হোক সন্ধ্যা আরতি, সমাজটা হোক কল্যাণ মূর্তি, সংসারটা হোক সভ্যতার বাতি, ধর্মটা হোক শান্তির সাথী, নিজেকে করো গো মানুষের সারথি। এই কথাগুলো মনে রাখলে, মনে রাখবেন অনেক কথাই একটা ছোট্ট কবিতার মধ্যে দিয়ে বলা যায়। বাংলায় ছাত্র যৌবনের মামাটি মানুষ সরকার অনেক করেছে। আগে কিছুই ছিল না। আমরা পড়াশোনা করতাম টিউশনি করে খাতায় লিখে, একটা বই পর্যন্ত ছিল না। যতদিন বাবা বেঁচে ছিলেন আমাদের কোনো কষ্ট কোনোদিন আমাদের করতে দেননি। কিন্তু ছোট্টবেলায় বাবা মা মরে গেলে আমরা বুঝতে পারি তার মর্ম ব্যথা। ছোটবেলায় বাবাকে হারিয়েছিলাম, তখন তো কলেজের গণ্ডিতেও প্রবেশ করিনি। সেদিন বুঝেছিলাম পিতা মাতা না থাকার কি যন্ত্রণা, কি লাঞ্ছনা, কি বঞ্চনা। তা সত্ত্বেও হারিনি কোনোদিনও জীবনে। টিউশনি করে করে, খাতায় খাতায় লিখে লিখে যা পেরেছি তার মধ্যে দিয়ে এই জায়গায় অন্তত অ ক খ শিখেছি, অন্তত ক খ গ ঘ শিখেছি, অন্তত এবিসিডি শিখেছি, অন্তত আলিফ বে ফেটে শিখেছি, অন্তত এইসব অ হা হস্যই দীর্ঘই
সব ভাষা শিখেছি। আর আজ শিক্ষাক্ষেত্রে 10 বছরে আমাদের সরকার আসার পরে আমরা এই মর্মবেদনাটা বুঝেছি বলেই 10 গুণের বেশি টাকা বাড়িয়ে দিয়েছি। দেখাতে পারবেন একটা জায়গা বিনা পয়সায় স্কুল ব্যাগ, জুতো, স্কুল ড্রেস, টেক্সট বুক 8ম শ্রেণী পর্যন্ত? কাগজটা আমি বক্সিদার হাতে দিয়ে দেবো, এটা ছাপিয়ে আমাদের স্টুডেন্ট ইউথ লিডারদের কাছে দিয়ে দেবেন এবং অল এমএলএদের কাছে ডকুমেন্টেশন হিসেবে। সবুজ সাথী প্রকল্পে 1 কোটি সাইকেল দেওয়া হয়েছে ক্লাস 9, 10, 11, 12কে। এবারে আরো 12 লক্ষ, আরো 20 লক্ষ এখন রেডি আছে, ক্লাস 9কে দেওয়া খুব শিগগিরই শুরু হচ্ছে। 10 লক্ষ টাকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড বলেছিলাম ইলেকশনের আগে, ইলেকশন হয়েছে তো মাত্র 4 মাস, মে মাসের রেজাল্ট বেরিয়েছে, জুন, জুলাই, আগস্ট, এটা তো আগস্ট মাস, 4 মাসের মধ্যে আমরা করে দেখিয়েছি। 10 লক্ষ টাকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড আপনারা 10 লক্ষ টাকা পর্যন্ত পাবেন এবং এর জন্য অনেকগুলো ব্যাংকের সাথে আমরা প্যাচআপও করেছি। 15 বছরের মধ্যে টাকা শোধ দিতে হবে না, 15 বছরের মধ্যে পড়াশোনা সব শেষ করে 40 বছর পর্যন্ত এটা অ্যালাউ আছে। যারা পড়াশোনা ব্রেক করে দিয়েছেন, ছেড়ে দিয়েছেন, তারাও পাবেন, হয়তো পয়সার অভাবে উচ্চশিক্ষা করতে পারেননি, তাদের জন্যও রাখা হয়েছে। যেমন সরকারি চাকরির বয়স অ্যাপ্লিকেশনে জেনারেল কাস্টও 40 বছর আছে, শিডিউল কাস্টও 45 বছর আছে, ওবিসি ট্রাইবেল 43 বছর আছে, দে ক্যান অ্যাপ্লাই দ্য গভর্নমেন্ট জব। মনে রাখবেন তরুণের স্বপ্ন, সুভাষচন্দ্র বোসের একটা বই, সেই তরুণের স্বপ্ন বইয়ের নামে আমরা 10,000 টাকা করে 9 লক্ষ প্রায় ছাত্রছাত্রীকে আমরা ট্যাব বা স্মার্টফোন কিনে দিচ্ছি। আমরা টাকাটা তার ব্যাংকে জমা দিয়ে দিচ্ছি, তারা কিনছেন। আগের বারেও দিয়েছি, এবছরও দেওয়া শুরু হচ্ছে। এবছরও 9 লক্ষ ছাত্রছাত্রীকে দেওয়া হবে। আমরা আসার পর 30টা নতুন বিশ্ববিদ্যালয় হয়েছে। আমরা আসার আগে কটা ছিল 70 বছরে? মাত্র 12টা। শুধু এইটুকু দিয়ে মিলিয়ে নিন, যারা রাস্তায় বসে বসে ত্রিপুরায় রাজনীতি এক, বাংলায় এক, ত্রিপুরায় 10,000 টিচারের চাকরি ছাঁটাই আর বাংলায় টিচারদের জন্য চাটাই, দুটো হয় না। মনে রাখতে হবে ত্রিপুরা ইলেকশনের আগে কি বলেছিলেন? 10,000 স্কুল টিচারকে অ্যাপয়েন্টমেন্ট দেবেন যারা ক্যাজুয়াল আছেন, দেন তো নিন, ছাঁটাই করে দিয়েছেন। সরকারের কর্মচারীরা ঠিকমতো মাইনে পায়? কিচ্ছু পায় না। না আসাম, না ত্রিপুরা, না ইউপি, না গুজরাট। আজকেও বেরিয়েছে গুজরাটে কোভিডে যারা মারা গেছে তার মৃত্যুর সংখ্যা যা দেখিয়েছে তা ডুবিয়াস, একেবারে কেউ বিশ্বাস করে না। অ্যাট্রোসাস টেরিবল ওয়ার্ডটা আমি ইউজ করলাম এই কারণে। মেডিকেল কলেজের সংখ্যা আমরা, তার মানে ওরা 12টা 70 বছরে আর 10 বছরে 30টা বিশ্ববিদ্যালয়, 4টে মহিলা কলেজ সহ 51টা নতুন কলেজ, পলিটেকনিক 176, আইআইটি 272, মেডিকেল কলেজের সংখ্যা 10 থেকে বেড়ে 24, নার্সিং কলেজ 17 থেকে বেড়ে 42, 7,000 নতুন স্কুল, 21,000 স্কুলকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে উন্নত, 2 লক্ষ অতিরিক্ত শ্রেণীকক্ষ নির্মাণ, স্বামী বিবেকানন্দ প্রকল্পে জেনারেল কাস্টের জন্য 5 লক্ষ স্কলারশিপ দেওয়া হয়েছে উচ্চশিক্ষায়, ঐক্যশ্রী সংখ্যালঘুদের জন্য 2,56 লক্ষ সংখ্যালঘু স্কলারশিপ দেওয়া হয়েছে। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, মনে রাখবেন মাইনরিটির সংখ্যা এখানে 33%, 30 থেকে 33%, তাই তাদের সংখ্যাটা বেড়ে যায় 2,56 লক্ষ, তাদের ছাত্রছাত্রীর সংখ্যা বেশি। শিক্ষাশ্রী 23% হচ্ছে আমাদের শিডিউল কাস্ট, 90 লক্ষ স্কলারশিপ পেয়েছে এবং শিডিউল ট্রাইবরাও পেয়েছে। এছাড়াও 73 লক্ষ, মনে রাখবেন প্রায় প্রি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ পেয়েছে তারা। বাইরে পড়তে গেলে 20 লক্ষ টাকা পর্যন্ত তাদের গভর্নমেন্ট দেয় শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং আদিবাসীদের জন্য। সমস্ত স্কুলে পানীয় জল, শৌচাগার, মিড ডে মিল, স্কুল ছুটি থাকলে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় শুকনো খাবার, চাল, ছোলা, সয়াবিন। এই 2 বছর তাই করা হচ্ছে। আমাদের সময়ে 1,30,000 শিক্ষক আমরা নিয়োগ করেছি, শিক্ষক শিক্ষিকা।
আরো 30,000-এর বেশি নিয়োগ করা হচ্ছে। কলেজ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নিয়োগ করা হয়েছে প্রায় 6,500, প্রিন্সিপাল নিয়োগ করা হয়েছে 270 জন। বাংলায় বেকারত্বের সংখ্যা এবং দারিদ্রতা 40তম হ্রাস পেয়েছে। দেশে বেকারত্ব 45 বছরের সর্বাধিক ভারতবর্ষে, আর বাংলায় 40% কমে গেছে। এখনো মনে রাখবেন, দেউরজা পাঁচমিতে কয়লার পৃথিবীর সর্বদ্বিতীয় বৃহৎ কয়লা খনি তৈরি হচ্ছে, যার থেকে বিদ্যুৎ তৈরি হবে, হাজার হাজার ছেলে মেয়ের চাকরি হবে, আর 100 বছর বাংলায় বিদ্যুতের অভাব হবে না, বিদ্যুতের দাম কমে যাবে, ইন্ডাস্ট্রি আর ইন্ডাস্ট্রি হবে শুধু বাংলায়। তাজপুরে গভীর বন্দর করছি আমরা। জঙ্গলনগরে রঘুনাথপুরে একেবারে ডানকুনি হয়ে, দুর্গাপুর পানাগড় হয়ে, একেবারে বাঁকুড়া বড়জোড়া হয়ে, রঘুনাথপুর হয়ে, রঘুনাথপুরে জঙ্গল সুন্দরী শিল্প নগরী হচ্ছে। 72,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট হচ্ছে, লক্ষ লক্ষ কর্মসংস্থান তৈরি করা হবে। এছাড়াও বেঙ্গল সিলিকন ভ্যালি, কেউ বাকি নেই আসছে। 100 একর জমি দিয়েছি, পুড়িয়ে গেছে, আবার 100 একর জমি দিয়েছি। আইটিতে হাজার হাজার ছেলে মেয়েদের কাজ হচ্ছে এবং আগামী দিনেও হবে। এবং আইটিতে আমরা ডাটা রিসার্চ সেন্টারও তৈরি করছি, ডেটা সেন্টার, যেটা দীর্ঘদিন ধরে আইটির ছেলে মেয়েরা চাইছিলেন। বাংলায় শুধু বেঙ্গলে একটা লেদার কমপ্লেক্স, উত্তরপ্রদেশ কানপুর থেকে সবাই চলে আসছে। 5 লক্ষ ছেলে মেয়ের চাকরি হচ্ছে শুধু একটা লেদার কমপ্লেক্স বানতলায়, যান গিয়ে দেখে আসুন। 90 লক্ষ আমাদের এমএসএমই ইউনিট তৈরি হয়েছে, মানে স্মল স্কেল ইন্ডাস্ট্রি ইউনিট। 90 লক্ষ কাজ করে প্রায় 1,35,00,000 মানুষ। আমরা এগুলো তৈরি করেছি। তৈরি করা হয়েছে 68টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক, 540টির বেশি এমএসএমই ক্লাস্টার। এছাড়াও তো বিশ্ব বাংলা শোরুম, নিউ টাউন, শান্তিপুর, শান্তিনিকেতন, দুর্গাপুর, শিলিগুড়ি, বিশ্ব বাংলা হাট, হ্যান্ডলুম টেকনোলজি থেকে শুরু করে মিষ্টি হাব, মুসলিম তীর্থ, আলো হাব, একটার পর একটা গড়ে উঠেছে। 1,500-এর বেশি আইটি কোম্পানি বাংলায় আছে, যেখানে প্রায় 2,10,000-এর বেশি আইটি প্রফেশনাল কাজ করছে। এবং ডেটা রিসার্চ সেন্টার তৈরি করলে আরো অনেক এটা বাড়বে। মনে রাখবেন, তথ্য প্রযুক্তির সুফল সারা রাজ্যে ছড়িয়ে দেওয়ার জন্য 18টি আইটি পার্ক, আরো 4টি নির্মাণ করা হচ্ছে। এছাড়াও তৈরি করা হচ্ছে ইলেকট্রনিক্স হার্ডওয়ার্ক পার্ক, ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং ক্লাস্টার। 534টি কর্মতীর্থ তৈরি করা হয়েছে, সেখানেও প্রায় 11,000 ছেলে মেয়েদের বিনা পয়সায় দোকান দেওয়া হয়েছে। উৎকর্ষ বাংলায় স্কিল ডিপার্টমেন্ট 6 লক্ষ বেকার যুবক যুবতীকে স্কিল ট্রেনিং দিয়েছে, অনেকের মধ্যে চাকরি পেয়ে গেছে। আগামী দিনেও 25,000 ছেলে মেয়ের চাকরি রেডি করা হচ্ছে ওখানে। গতিধারা প্রকল্পে 44,000 বেকার যুবক যুবতীকে গাড়ি কেনার টাকা আমাদের সরকার দিয়েছে। মনে রাখবেন, এছাড়াও আইসিএস, ডাব্লিউবিসিএস, আইএস, আইপিএস, ডাব্লিউবিপিএস, ডাব্লিউবিসিএস, ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি ছেলে মেয়েদের জন্য এবং যারা গরিব ছেলে মেয়ে তাদের স্কলারশিপ দিয়ে 100 ছেলে মেয়েদের বিনা পয়সায় আমরা ট্রেনিং দিচ্ছি, যাতে আমাদের এখান থেকে আইএস তৈরি হয়, আইপিএস তৈরি হয়। ডাব্লিউবিসিএস এর জন্য কোচিং দেওয়া হচ্ছে, প্রায় 173 জন তপশিলি ছেলে মেয়েরাই ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়েছে। সংখ্যালঘু ওবিসিতে 17% রিজার্ভেশন পেয়ে, মনে রাখবেন, আজকে তারা প্রায় 80-90 হাজার উচ্চশিক্ষায় স্থান পেয়েছে। সংখ্যালঘু ছেলে মেয়েরা শুধু উর্দু একাডেমিতে পড়ে না, তারা বাংলা স্কুলে পড়ে, বাংলা কলেজে পড়ে, বাংলা বিশ্ববিদ্যালয়ে পড়ে। মনে রাখবেন, তারাও আজকে পড়াশোনায় এগিয়ে আসছে। কন্যাশ্রী দেখান একটা রাজ্য, পৃথিবীর একটা জায়গা, সব সরকারি স্কুল থেকে শুরু করে কলেজ, বিশ্ববিদ্যালয়, পুরো কন্যাশ্রী পাচ্ছে স্কলারশিপ। আজকে আর মেয়েরা পিতামাতার ঘাড়ের বোঝা নয়, আজকে কন্যাশ্রীরা আমার ঘরের গর্ব, বাবা মার গর্ব। ছেলেরা যেমন পায়ে দাঁড়িয়ে মা বাবাকে দেখে,
মেয়েরাও দেখছে। আজকে মেয়েরা নিজে পায়ে দাঁড়াচ্ছে, মনে রাখবেন। আমি এখনো মনে করি যে তৃণমূল কংগ্রেস, আমাদের সংস্কৃতিতে আমাদের সবসময় গুরুত্ব দিতে হবে শিক্ষাকে। রাজনীতিতে তরুণদের অংশগ্রহণের ওপর জোর ও গুরুত্ব দিতে হবে। সদ্য শুরু হওয়া সবুজের অভিযান, যা তৃণমূল ছাত্র পরিষদের শিক্ষার্থীদের মধ্যে সংস্কৃতির চিন্তাধারা গড়ে তুলবে। আমি মনে করি শিক্ষার্থীরা আমাদের ভবিষ্যতের সম্পদ। বিজেপি ছাত্রছাত্রীদের কণ্ঠ সবচেয়ে বেশি আজকে রোধ করছে, টিচারদের কণ্ঠ রোধ করছে, আইএস আইপিএসদের কণ্ঠ রোধ করছে, সরকারি কর্মচারীদের কণ্ঠ রোধ করছে, এমনকি সোশ্যাল নেটওয়ার্কের কর্ম রোধ করছে। মনে রাখবেন, প্রতিবাদের আর এক নাম ছাত্র যৌবন। 18 বছর কোনো বাধা মানে না, কোনো বিঘ্ন মানে না, কোনো পরাজয় মানে না, কোনো হার মানে না, লোভের কাছে মাথা নত তাকে করে না, দাম্ভিকতা নয়, তাকে আরো উন্নত মানুষ তৈরি হওয়ার জন্য তাকে এগিয়ে যেতে হবে। আমি চাই আমাদের বাংলার ছাত্রছাত্রীরা পথ দেখাক। সারা ভারতবর্ষে যত ইনস্টিটিউট আছে, যত ইউনিভার্সিটি আছে, যত কলেজ আছে, আপনারা তাদের সাথে সমন্বয় তৈরি করুন, দরকার হলে যাতায়াত করুন। এবং আমি চাই তৃণমূল ছাত্র পরিষদ সর্বভারতীয় ক্ষেত্রে একটা বিশিষ্ট গুরুত্ব ভূমিকা নেবে। এবং বিশ্বে তৃণমূল ছাত্র পরিষদ শিক্ষার ক্ষেত্রে, সামাজিকতার ক্ষেত্রে, মানবিকতার ক্ষেত্রে, তারা সমাজ অনুপ্রেরণার ক্ষেত্রে, নবজাগরণের ক্ষেত্রে, জাতীয় চেতনার ক্ষেত্রে দেশ বাঁচানোর পক্ষে। আর এই যে সরকার, বিজেপি সরকার, তাণ্ডবীয় সরকার, দানবীয় সরকার, অমানবিক সরকার। এই সরকারগুলোকে, এই সরকারটাকে মনে রাখবেন, যারা মানুষকে ভালোবাসে না, যারা মানুষকে পেশি শক্তি নিয়োগ করে মানুষের কণ্ঠরোধ করে, আজকে সারা দেশকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে। আজকে দেশের রেল স্টেশন বলুন, পোস্ট অফিস বলুন, ইন্স্যুরেন্স বলুন, ব্যাংক বলুন, এয়ারপোর্ট বলুন, যত সম্পদ আছে আমাদের, পাবলিক সেক্টর বলুন, সব নাকি বিক্রি করে দেবে। দেশের মাটি কখনো বিক্রি হয়? দেশের মাটি আমাদের পবিত্র মাটি, এগুলো বিক্রি করার মানে কি? একদিন এই মাটিতে রেলপথ তৈরি হয়েছে, হাজার হাজার মানুষের সাথে যোগাযোগ তৈরি হয়েছে। একদিন আমার একটা এয়ার ইন্ডিয়ার একটা লোগো, সারা পৃথিবীতে গেলে যখন দেখি এয়ার ইন্ডিয়া প্লেনটা দাঁড়িয়ে আছে, গর্বে বুক ভরে ওঠে। বিক্রি করে দিতে হবে। লাইফ ইন্স্যুরেন্স, চাষি থেকে শুরু করে, কর্মচারী থেকে শুরু করে কত মানুষ আজকে ইন্স্যুরেন্স করে রেখে দিয়েছে। লাইফ ইন্স্যুরেন্স বিক্রি করে দিতে হবে, জেনারেল ইন্স্যুরেন্স বিক্রি করে দিতে হবে, ন্যাশনাল ইন্স্যুরেন্স বিক্রি করে দিতে হবে, কোল বিক্রি করে দিতে হবে, সেল বিক্রি করতে হবে, রেল স্টেশন বিক্রি করে দিতে হবে। আর কি কি বিক্রি করতে হবে? নিজের চোখটা কবে বিক্রি করবেন? জনগণকে কবে বলবেন তোমার চোখটা বিক্রি করে দাও, তোমার নাকটা বিক্রি করে দাও, তোমার কানটা বিক্রি করে দাও, তোমার জিভটা বিক্রি করে দাও? আর কত পেলে থামতে পারবেন বলবেন? আর স্টুডেন্টদের দায়িত্ব নয় এই কথাগুলো তুলে ধরা, প্ল্যাকার্ডে লিখে লিখে মিছিল করবেন, এলাকায় এলাকায় প্ল্যাকার্ডে লিখে দেবেন, স্টেশনে স্টেশনে লিখে দেবেন, স্টেশন দেশের সম্পত্তি, বিজেপির সম্পত্তি নয়। মনে রাখবেন, কোল ইন্ডিয়ার গেটে লিখে দেবেন, কয়লা জাতীয় সম্পদ। কেন? কয়লা চুরির ক্ষেত্রে শুধু তৃণমূলকে ধরলে হবে? তৃণমূলের দায়িত্বে কয়লা নয়, কয়লা তোমার সিআইএসএফ এর দায়িত্বে, সেন্ট্রাল মিনিস্ট্রি। মাথায় রেখো, এটা স্টেট মিনিস্ট্রি নয়। তোমার মিনিস্ট্রিরা কি করছিল? আমি 1 ডজন মন্ত্রীর নাম বলতে পারি যারা এই আসানসোলকে লুটে খেয়েছে। কেন্দ্রীয় সরকার, ডোন্ট ফরগেট, কাউকে একজনকে ধরে জোর করে লিখিয়ে নিলাম একজনের নাম, দ্যাট ইজ নট দ্য রিপ্লাই অমিত শাহ। প্লিজ রিমেম্বার, ইলেকশনের সময় যত তোমার মন্ত্রী নেতা এসেছিল, আসানসোলে কোল মাফিয়াদের হোটেলে ছিল। আমার কাছে তার সমস্ত দৃষ্টান্ত আছে। কারা ছিল ইস্ট ওয়েস্ট হোটেলে? টোটাল ইস্ট ওয়েস্ট হোটেল বুক করে লিস্টটা বের করব? তোমরা আমাদের বাংলার মা বোনদের সম্মান দাও না, তোমরা তাদের অসম্মানিত করেছো অনেক জায়গায়। তাই তোমরা বলো কন্যাশ্রী চাই না, লক্ষ্মীর ভান্ডার চাই না। কি চাও? মেয়েদের অসম্মান করতে চাও?
মনে রেখো বাংলা জায়গাটা অন্যরকম, টিট ফর ট্যাট হবে। যদি দেখাও একটা আঙুল, তোমার জন্য 10টা আঙুল রেডি আছে। আমি কিন্তু আজ পর্যন্ত ভিন্ডিকটিভ ভাবে কোনো কিছু করিনি। এমনকি তোমাদের নেতারা অনেকেই অনেক মহিলা কাণ্ডে জড়িয়ে পড়েছে, আমি আজ পর্যন্ত কাউকে অ্যারেস্ট করিনি বা আজ পর্যন্ত কারো বিরুদ্ধে আমি কিছু করিনি। কিন্তু তোমরা কিসের জন্য? পলিটিক্যালি লড়ো অভিষেককে, পলিটিক্যালি লড়ো বক্সিকে, পলিটিক্যালি লড়ো পার্থকে, পলিটিক্যালি লড়ো আমাদের তিনাঙ্কুরকে, পলিটিক্যালি লড়ো রক্তকে, পলিটিক্যালি লড়ো সিদ্দিকুল্লাহকে, পলিটিক্যালি লড়ো তুমি আমাদের জওহর সরকারকে, পলিটিক্যালি লড়ো কাকলিকে, পলিটিক্যালি লড়ো কল্যাণকে, পলিটিক্যালি লড়ো সাজ্জা আহমেদকে, পলিটিক্যালি লড়ো আমার বীর বাহাদুর টুডু সোরেনকে, পলিটিক্যালি লড়ো আমার বীরবাহা হাসদাকে, পলিটিক্যালি লড়ো আমাদের মমতাবালা ঠাকুরকে। পলিটিক্যালি লড়তে পারছো না? একটা ছোট্ট ইঁদুর বের করেছো ব্যাগ থেকে, পকেট থেকে একটা ছোট্ট নেংটি ইঁদুর ঢুকিয়ে রেখে দিয়েছো। ওই নেংটি ইঁদুরটা যে তোমার পকেট কেটে দিয়েছে তুমি সেটা দেখোনি? তোমার পকেটটা তো ততক্ষণে কেটে দিয়েছে। তুমি কেন বুঝতে পারছো না? তুমি একটা ইডি দেখাবে, আমি ওই ইডির কাছে আমি বস্তা ভরে কাগজ পাঠাবো। তা আমি দেখতে চাই, যদি কেস না হয় পরীক্ষা, তাহলে আমরাও কোর্টে যাব। তুমি সব ম্যানেজ করবে? মনে রেখো, সব ম্যানেজ করা অত সহজ নয়। সবটাই তো ম্যানেজ করে বসে আছো, দেশটাকে ড্যামেজ করে। মনে রেখে দিও, আজও পৃথিবীর কিছু কিছু লোক আছে যারা ভয় পায় না, কথা বলতে পারে। কাজেই নিজেকে ঠিক করে রেখো। গুজরাটের কম ইতিহাস আমরা জানি না। মনে রেখে দিও, সবকিছু মনে রেখো, মনে তারপরে কাজ করো। রাজনীতি রাজনীতির জন্য, রাজনীতি প্রতিহিংসার জন্য নয়। তোমরা যদি মনে করো রাজনীতি করে রাজনীতি করবে সৌজন্যতা দেখিয়ে, রাজনীতি সৌজন্যতা রাজনীতি। আমি জীবনে এত ভিন্ডিকটিভ প্রতিহিংসামূলক রাজনীতি, আমি ছোট্টবেলা থেকে রাজনীতি করি, আমার 12-13 বছর বয়স থেকে আমি এরকম দেখিনি। हमने कभी नहीं देखा इतना ভিন্ডিকটিভ पॉलिटिक्स। मैं भी 12-13 साल से, मेरे को पिताजी ने फ्रीडम फाइटर थे, हम उसको उसका सब बात सुन के हम पॉलिटिक्स किया है। मैंने नेताजी को आदर्शों पर विश्वास करती हूँ, विवेकानंद को आदर्शों को विश्वास करती हूँ, डॉक्टर राजेंद्र प्रसाद को विश्वास करती हूँ, बाबा साहेब अम्बेडकर को विश्वास करती हूँ, मौलाना अबुल कलाम आजाद को विश्वास करती हूँ, लाल बाल पाल से शिक्षा लेती हूँ। हम ऐसा राजनीति कभी नहीं करते हैं कि जिसको तुम पॉलिटिकली नहीं लड़ सकते हो उसका खिलाफ में तुम ईडी सीबीआई दिखाते हो। अब तुम्हारा पार्टी का खिलाफ में कितना है, कितना सीबीआई किया, कितना नेशनल ह्यूमन राइट्स कमीशन को तुम यूपी में भेजा, जब हाथरस हुआ भेजा, कितना सीबीआई भेजा, कितना ह्यूमन राइट्स कमीशन भेजा। अरे हमारा इधर में पोस्ट पोल वायलेंस में 5 बीजेपी का वर्कर का डेथ हुआ है, जो ह्यूमन राइट्स कमीशन का रिपोर्ट में बोला है, ह्यूमन राइट्स कमीशन का रिपोर्ट में बोला है, लेकिन उसमें 16 तृणमूल कांग्रेस है। तो तुम 5 को भेज दिया, इधर उधर जाके झगड़ा करते हैं। हमको सीबीआई से कोई इतराज नहीं है, लेकिन बीजेपी को लीडर को लेके क्यों गांव में जाएगा गड़बड़ करने के लिए, झगड़ा करने के लिए। लेट देम वर्क इम्पार्शियली, लेट देम वर्क as per their rules, I have no problem। लेकिन ह्यूमन राइट्स कमीशन खाली बंगाल के लिए, त्रिपुरा के लिए क्यों नहीं है? हर रोज हमारा महिला को मरते हैं, डंडा देके खून निकालते हैं। हर रोज हमारा पुलिस सिक्योरिटी जो एमपी का साथ दिया उसको भी मार के डंडा मार के खून निकाला, एक टिटेनास इंजेक्शन भी नहीं दिया। প্রতিদিন ত্রিপুরায় মারছেন, প্রতিদিন আসামে মেরেছেন। এনআরসি নিয়ে আন্দোলন হচ্ছিল আসামে, আমি আন্দোলন করছিলাম, আমাদের এমপিদের আপনারা আসামে ঢুকতে দেননি, মনে রাখবেন। হাতরাস নিয়ে আমি এমপি টিম পাঠিয়েছিলাম, আপনারা ঢুকতে দেননি, মনে রাখবেন। আর আপনার ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন থেকে শুরু করে এনআরসি নিয়ে আন্দোলন হচ্ছিল আসামে, আমি আন্দোলন করছিলাম, আমাদের এমপিদের আপনারা আসামে ঢুকতে দেননি, মনে রাখবেন।
হাতরাস নিয়ে আমি এমপি টিম পাঠিয়েছিলাম, আপনারা ঢুকতে দেননি, মনে রাখবেন। আর আপনার ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন থেকে শুরু করে যতগুলো সব কমিশনগুলোকে পলিটিক্যাল বানিয়ে দিয়েছেন, আর সব কটা বিজেপির মেম্বার। আই এম সরি টু সে, আমার দেখার আমার এখানে একটাও তৃণমূলের মেম্বার আছে কিনা হিউম্যান রাইটস কমিশনে। আর আপনাকে আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, যে লোকটা কোর্টে রিপোর্ট সাবমিট করেছে, হি ইজ এ বিজেপি ম্যান। তার রিপোর্টের ভিত্তিতে আপনি শিখিয়ে দিচ্ছেন সিবিআই হবে, ইডি হবে, করুন আপনি এনকোয়ারি, ইনভেস্টিগেশন করে দেখুন, আমার কোনো তাতে বাধা নেই। তার কারণ আমাদের প্রত্যেকটা চার্জশিটেড হয়ে গেছে, প্রত্যেকটা কেসে অ্যাকশন হয়েছে। আমি যখন গভর্নেন্স চালাই, দেন আই এম ফর অল, আই এম নট লাইক বিজেপি দ্যাট অনলি বিজেপি উইল লুক আফটার দেয়ার ইন্টারেস্ট অ্যান্ড নো আদার ইন্টারেস্ট। I arrest my Trinamool Congress people also if they do any blunder. Please remember this. क्या सोचते हैं आप लोग? पोटैटो और पोटैटो चिप्स एक हो गया है? भाई हमारा हिम्मत है लड़ने के लिए, इसी के लिए कि जिंदगी से सब जब शुरू किया है, हम गलती नहीं करने का कोशिश किया है जानबूझ के। अगर बिना जानबूझ के कोई गलती हो गया तो माफी भी चाहने के लिए हम तैयार है, लेकिन हम जानबूझ के कभी गलती नहीं किया, करते भी नहीं, हमारा जरूरत नहीं है। हम जो पुस्तक लिखता है, हमारा 100 से ज्यादा पुस्तक निकल गया, उसमें जो मिलता है हमारा, उसमें हमको चला जाता है। आपका पता नहीं है तो ढूंढ लीजिए। हम भी 1 लाख रुपया करके पार्लियामेंट से 10 साल हम पेंशन पे मिलते थे मेरे को। सबको जानना चाहिए, बहुत सारे आदमी को पता नहीं है कि 1 लाख रुपया करके मंथली हमको पेंशन मिलता पार्लियामेंट से। आई वॉज द 7 टर्म एमपीज, चीफ मिनिस्टर होके भी हमारा 1 लाख से ज्यादा सैलरी मिलते और सब कुछ मिलते, हम 1 पैसा भी नहीं लेते। तो अगर सब महीना में हम 2-2.5 लाख छोड़ देते तो साल में कितना रुपया हम गवर्नमेंट को सेव करता है। और आप लोगों ने अंगुली उठाता है मेरे को ऊपर में, आप अंगुली उठाता है हमारा फैमिली के ऊपर में। पार्टी करने से हर आदमी को चांदा लेने पड़ता है, हम तो चाहते हैं नहीं लेना चाहिए। इसी के लिए इलेक्शन कमीशन को रुपया दे दो, इलेक्टोरल रिफॉर्म्स करो और इलेक्शन कमीशन को बोलो उन्होंने इलेक्शन चलाए। हम पॉलिटिकल पार्टी खाली भाषण देंगे, हम पॉलिटिकल पार्टी भाषण देंगे, हम पॉलिटिकल पार्टी चलाएंगे, लेकिन इलेक्शन चलाएंगे इलेक्शन कमीशन, तो चांदा लेने का कोई जरूरत नहीं है। किसी के पास चांदा मांगने से मेरे को अच्छा नहीं लगता, मेरे को शर्म लगता। लेकिन आप लोगों का 1000 करोड़ बॉन्ड में आया कैसे? ईडी करा दो, हम ईडी करके देखने चाहते हैं कैसे आपको आया। आपको पीएम केयर्स में कितना रुपया आया, कैसे कैसे आया? ईडी करा दो, हम देखने सकता है। पब्लिक को बोलो, आप भिस्ता इतना बड़ा पूरा एरिया जुड़ के बनाते हैं, कितना हजार करोड़ रुपया का, और रुपया कैसे आया हम जानने चाहता है। आज कोविड वैक्सीन का रुपया नहीं है, कोविड शील्ड का रुपया नहीं है। जो कोविड वैक्सीन लिया है वो बेचारा तो बाहर में भी नहीं जा सकता है, उसको ऑथेंटिसिटी भी नहीं किया है। आपको करना नहीं चाहिए। हमारा स्टूडेंट लोग जाने नहीं सकता है बाहर में, इंडस्ट्रियल लोग जाने नहीं सकता है, सब इंडस्ट्री को बुला के कभी मैंने नहीं देखा कि गवर्नर इंडस्ट्रियलिस्ट को बुला लेता है और नेगोशिएट करते हैं। ये तो कभी नहीं हुआ, बहुत जगह में ऐसा हो रहा है, ढूंढ के लीजिए, उसमें क्वेश्चन नहीं होता। खाली क्वेश्चन तृणमूल कांग्रेस के बारे में होता, लालू प्रसाद यादव के बारे में होता। अगर लालू प्रसाद यादव कुछ भी किया है तो कितना दिन जेल में है, अगर कुछ अन्याय हुआ तो केस हुआ। बहुत दिन से जैसे बिहार में इलेक्शन ना पार्टिसिपेट ना कर सके, आपने उसके लिए इतना दिन भर के रखा। कैसे भर के रखता है वो तो आपका स्ट्रैटेजी हम लोग को पता है, सब कौन ड्राफ्ट करता है, कैसे डिक्टेट होता है, सब पता है। हम लोग को इतना गाधा मत समझिए।
One can fool some of the people some of the time, but one cannot fool all the people all the time. Please remember this. मैं इसी शब्दों के साथ मैं कहना चाहूंगी, आज डीजल का भाव कितना है, डीजल का दाम, पेट्रोल का दाम कितना बढ़ा और रुपया कहाँ गया, गैस का कहाँ गया आपका कि जानो गैस देवे बोले सी उजाला, उजाला कहाँ गया, उजाला अधारा हो गया, अंधेरी में पड़ गया, उजाला कहाँ, सबको उजाला दीजिए, कितना रुपया गैस का नाम पे जनता का पॉकेट से आप काट लिया, एक एक लोगों को गैस खरीद करने में पैसा सब चला जाता है, उसका बाद एमपी लोगों को एमपीलेट बंद है, सैलरी कमती कर दिया है, वो लोगों को गवर्नमेंट एम्प्लॉयज को भी एक दिन करके रुपया काट के लेते हैं। क्या नहीं किया, क्या नहीं किया, इतिहास को भुला देता है। स्टूडेंटरा মনে রাখবে, তোমাদের এটা মনে রাখা উচিত। All the impartial institution, it is not only the Vishwabharati. Vishwabharati is in Bengal, that's why you can see it. There are so many institutes. You change all the governing body. Only you have given the BJP party people there as a board member or everything. कोई उधर में तो गवर्नर कुछ नहीं कहता, इधर में एक भी होने से उनका लोग देना चाहिए, नहीं तो फाइल में सही नहीं करेगा, ब्लैकमेलिंग करते हैं। फेडरल स्ट्रक्चर तो गया, हम फेडरल स्ट्रक्चर का बारे में एक चीफ मिनिस्टर का एक कॉन्फ्रेंस बुलाने चाहती हूं। इफ ऑल द चीफ मिनिस्टर्स आर एग्रीड, आई विल कॉल ए मीटिंग रिगार्डिंग फेडरल स्ट्रक्चर। स्टेट गवर्नमेंट से सब कुछ तोड़ के लिया, उधम भी लड़ता है, उधम हर रोज उसका साथ जास्ती हो रहा है, अरविंद का साथ हो रहा है, किसका साथ नहीं हो रहा है, सबका साथ जाति हो रहा है। तो इसी के लिए हम लोग चाहेंगे कि ऑल द चीफ मिनिस्टर लेट अस वर्क टुगेदर ऑल्सो। हमारा पूरा शेयर नहीं देता है, जीएसटी का रुपया नहीं देता है, डिजास्टर का रुपया नहीं देता है, और खाली फोटो लगा के वैक्सीन भी देगा तो फोटो लगा देगा, और वैक्सीन में डेथ होगा तो आपका फोटो लगा दे, तो बीजेपी का एक एक फोटो लगा के दे दे, इतने लोगों को डेथ हो सबको घर में भेज दे। ये क्या मेंटालिटी है? एक वैक्सीन देने का बाद क्रेडिट लेने के लिए फोटो लगाने का जरूरत होता है, क्यों? हमारा इधर में जब हम खरीदा था तो हमारा स्टेट ने शुरू किया, मैंने बोला मत करो, हमारा फोटो नहीं चाहिए, बंगाल का लोगो दे दो। अरे दे दो नेशनल फ्लैग, फोटो का जरूरत क्या है? किसी का फोटो का जरूरत नहीं है, देश में सबसे बड़ा है नेशनल फ्लैग, देश को फ्लैग को नेशनल फ्लैग दे दो। खाली गोली चलाता है, गाली देता है। बीजेपी का दो ही काम মনে রাখবেন, বিজেপির দুটো কাজ, একটা হচ্ছে গুলি চালানো আর একটা হচ্ছে গালি দেওয়া। এই দুটো ছাড়া আর কোনো কাজ নেই। কোনো চমৎকার ওরা কিচ্ছু জানে না, ওরা শুধু জানে মিথ্যের পর মিথ্যে বলতে, গার্বেজ অফ লাইজ বলে এরা। তাই আমি মনে করি জোট বাঁধুন, তৈরি হন, মানুষের আজ স্বাধীনতা নেই। একটা মানুষ ওদের বিরুদ্ধে লিখলে তার পরের দিন তাকে অ্যারেস্ট করা হয়, আর দেখছেন তো আমার বিরুদ্ধে কত লিখেছে, আমাকে খুন করবে খুন করবে খুন করবে। আমি বলি ওদের খুন করার ক্ষমতা থাকলে আগেও সিপিএম অনেকবার করেছে, তোমরাও কমবার চেষ্টা করোনি। নন্দীগ্রামেও আমাকে খুন করারই চেষ্টা করেছিলে ইলেকশনের আগে, যার জন্য আমার আজও হিলাপ হয়নি, আমাকে ফেস করতে হচ্ছে। একবার চেষ্টা করে দেখো, রাজনীতিতে লড়াই করার হিম্মত তো নেই, তাই খুন করবার চক্রান্ত একে ওকে দিয়ে করাবে। আমি তাতে ভয় পাই না, যতদিন বাঁচবো মানুষের মতো বাঁচবো, আর যেদিন চলে যাব সেদিনও সিংহের বাচ্চার মতো যাব, লড়াই করতে করতে যাব, তোমাদের কাছে মাথা নত করে নয়, এটা মাথায় রাখবে। এবং পরিষ্কার আমি বলি, কণ্ঠরোধ করা আর রাজনৈতিক দল যখনই কোনো রাজনৈতিক কথা বলে তখনই তাকে দেশদ্রোহী তকমা দেওয়া। কেন এটা হবে?
কেন আজও আফগানে আমার লোকেরা ফেরত আসবে না ভারতবর্ষে আফগানিস্তান থেকে? তুমি আমাদের ভারতবর্ষের লোকেদের তাদের সেফলি দেশে না ফেরাবে আগেই সৈন্য উইথড্র করে নিলে। কি তোমার পলিসি? কোথায় দাঁড়িয়ে আছো? একটা দেশ চলছে, সিআরপিএফ পরীক্ষায় কোশ্চেন করছে বেঙ্গলে পোস্টপোল ভায়োলেন্সের সম্বন্ধে বলো, যদি বিরুদ্ধে বলে কেটে দেবে, আর যদি পক্ষে বলে বলবে দেখেছো আমি ওর মাথাটা খেলাম চাকরি ঢোকার আগেই। কোন দিন হয়েছে এই জিনিস? এর জন্য যে কোশ্চেন করেছে তার পদত্যাগ করা উচিত, ক্ষমা চাওয়া উচিত দেশের জনতার কাছে, আর এই পরীক্ষা বাতিল করা উচিত। যারা পিআইএল করে তাদের আমি রিকোয়েস্ট করব এই সাবজেক্টটাকে নজর দিতে। দুই, দিল্লিতে যে সমস্ত দাঙ্গা টাঙ্গা হয়েছে সেসব নিয়েও কোয়েশ্চেন করেছে। এটা কেন হবে? সিআইএসএফ ভাগ করবার তুমি কে? আজকে তুমি আছো, সিআইএসএফ তোমার সাথে আছে, দেশের সাথে আছে, গভর্নমেন্টের সাথে। কাল তুমি থাকবে না, সিআরপিএফ তোমার সাথে থাকবে না, সিআইএসএফ তোমার সাথে থাকবে না, বিএসএফ তোমার সাথে থাকবে না, আর্মি তোমার সাথে থাকবে না। আজকে তুমি গভর্নমেন্টে আছো বলে তাই আছো। মনে রেখো, কোনোদিন এই জিনিস হয়নি। আমরা কোনোদিন দেখিনি সেন্ট্রাল জওয়ানদের মধ্যে ডিভাইড অ্যান্ড রুল করে দেওয়া, সেটা পর্যন্ত তোমরা করেছো। বাকিটা কি আছে? বাকি একটাই আছে, জনগণকে দিয়ে ফাঁকি চলবে না। বিজেপি এত চালাকি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাই চলবে না অন্যায়, টিকবে না দ্বন্দ্ব। মনে রাখবেন, চলবে না অন্যায়, টিকবে না ফন্দি। জনগণের আদালতে হতে হবে বন্দী। জনগণের আদালতে বন্দী যেদিন হতে হবে সেদিন বুঝবেন যে ভবিষ্যৎটা কি। এবং ভবিষ্যৎ কিন্তু দেখা যাচ্ছে, দর্পণে দেখা যাচ্ছে, মানুষের আয়নায় দেখা যাচ্ছে, এবং ভবিষ্যৎ ভালোভাবে বোঝা যাচ্ছে। তাই আমি আমার ছাত্রছাত্রীদের বারবার করে বলবো, ভবিষ্যৎ আমাদের ভবিষ্যৎ। ওরা আজ দেখাবে নতুন পথ। শোষিত যারা, বঞ্চিত, পদে পদে হচ্ছে যারা পদানত, জোর কদমে এগিয়ে যাও, ভয় পেও না, রুখে দাঁড়াও। অত্যাচারের হোক নাক্ষত, অত্যাচারকে নাক্ষত দিতে শেখান, তবেই জিতবেন, জয়ী হবেন। খেলা হবে, ত্রিপুরায়, পশ্চিমবাংলায় খেলা চলছে, ত্রিপুরায় খেলা হবে, আসামেও হবে, সারা ভারতবর্ষে হবে, আর 2024-এ দিল্লিতেও খেলা হবে, দিল্লি সরকার মানে বিজেপি সরকারের বিরুদ্ধে। মনে রাখবেন, খেলা চলেगा, খেলা होगा, हम लड़ेंगे, हम गड़ेंगे, हम करेंगे, हम मरने के लिए तैयार है, लेकिन हम देश बीजेपी का पास बेचने के लिए तैयार नहीं है। देश বাঁচান, ভারতবর্ষ বাঁচান, মাটিকে বাঁচান। আর ছাত্রছাত্রীরা মনে রাখবেন, টাকা পয়সা নয়, আপনাদের সম্পদ আপনারা নিজেরা। মনে রাখবেন, ভালো জামা কাপড় নয়, আপনাদের সম্পদ আপনার উন্নততর মানসিকতা। মনে রাখবেন, নিজেকে দেখতে কেমন বাইরের আয়না দিয়ে দেখবেন না, অন্দরের আয়না দিয়ে দেখুন। আমি যখন কলেজে পড়তাম ফার্স্ট ইয়ারে জামা পরেই যেতাম, কিন্তু সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের জন্য আমার মাত্র তখন 3টে শাড়ি ছিল, কিন্তু কোনোদিন মনে হয়নি আমি কেন একই শাড়ি পরে স্কুল স্টুডেন্টদের মতো কলেজে যাচ্ছি। জামা কাপড় নো ম্যাটার, অলংকার নো ম্যাটার, মানি ইজ নো ম্যাটার। মনে রাখবেন, মানুষই ম্যাটার। গণতন্ত্রে এটা সবচেয়ে বড় কাজ। আমি ছাত্রছাত্রীদের কাছে জানতে চাই, 2 বছর ধরে পড়াশোনা বন্ধ আছে, পড়াশোনা বন্ধ করবেন না, পড়াশুনো চালিয়ে যান, ভালো করে পড়াশুনো করুন। আপনাদের আরও ভালো করে পড়াশুনো করার সুযোগ আসছে। পুজোর পরে আমি চেষ্টা করছি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব খুলে দেওয়ার, যাতে আপনারা সবাই ক্লাস করতে পারেন। আপনাদেরও গণতান্ত্রিক অধিকার আপনারা প্রয়োগ করুন। আমরা চাই, ইলেকশনের জন্য বন্ধ আছে, আমরা চাই না এগুলো স্তব্ধ হয়ে যাক। আজকে আমি সেন্ট্রাল গভর্নমেন্টের দেখলাম আবার একটা ইস্যু করেছে সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত এই সমস্ত বিধিনিষেধগুলো বজায় রাখবার জন্য।
আমরা 15ই সেপ্টেম্বর পর্যন্ত অ্যানাউন্স করেছি, ওরা 30শে সেপ্টেম্বর পর্যন্ত এখনো করে দিয়েছে। আমি আপনাদের বলবো এই সুযোগে আরও মাথা উঁচু করে দাঁড়ান। এখন তো আপনাদের কত সুযোগ, মোবাইল খুললেই সব পেয়ে যান হাতের মুঠোয়। আমাদের সময় কিচ্ছু ছিল না, না ছিল একটা পেন, না ছিল একটা খাতা, না ছিল একটা বই। আজকে মুখ খুলতেই আপনারা সব যাতে পেয়ে যান, তার জন্যই তো আমাদের এগুলো করা। 12 ক্লাসে ট্যাব দিচ্ছি একটাই কারণ, প্রায় 9.5 লক্ষ ছাত্রছাত্রীদের, যে আপনারা যাতে গোটা জগৎটাকে নিজের সামনে পেয়ে যান। স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়া হচ্ছে এই কারণে, যাতে পড়াশোনাটা ভালো করে ডাক্তার, ইঞ্জিনিয়ার সব তৈরি হন। টাকার জন্য পড়াশোনা হবে না, টাকা কোনো হয় নাকি? তৃতীয়ত মনে রাখবেন, প্রত্যেকটা স্কলারশিপ দেওয়া হচ্ছে। এমনকি ইউজিসিতে যারা পড়াশোনা করছে তাদের আমরা ইউজিসি গ্র্যান্ট বন্ধ করে দিলেও আমরা কিন্তু টাকা দিচ্ছি। তাই আরও আমি চাই আমার সিএমওতে প্রতি বছর আমি 500 করে এন্ট্রান্স নেব স্টুডেন্টদের পক্ষ থেকে, যারা ডেভেলপমেন্ট কাজ করবে, এবং তাদের আমরা একটা এন্ট্রান্স সার্টিফিকেট দেবো যেটা তার চাকরি জীবনে কাজে লাগবে। প্রতি বছর আমরা 500 করে স্টুডেন্টকে সিএমও ডেভেলপমেন্ট ওয়ার্ক দেখবার জন্য, ফিল্ডে ফিল্ডে কাজ করার জন্য আমরা পাঠাবো। আমি আপনাদের তাই বলবো, ছেলেরা এবং মেয়েরা, মেয়েদের উদ্দেশ্য পরীক্ষায় পাশ করলাম, বিয়ে করলাম সেটা যেন না হয়। নিশ্চয়ই জীবন করবেন, নিশ্চয়ই জীবন যৌবন সবটাই দেখবেন, কিন্তু মনে রাখবেন মেয়েরা আজকে ঘরের কোণে বসে থাকে না, মেয়েরা আজ কাজ করে। মেয়েরা কিন্তু আজকে অনেক এগিয়ে গেছে, এবং মেয়েরা এগিয়ে গেলে দেশের, পৃথিবীর অনেক কল্যাণ হয়। আমি চাই আমার ছাত্ররা, ছাত্রদের সাথে ছাত্রীরা সমানভাবে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসুন। আর যারা বিবাহিত, বিয়ে করেছেন, তাতে কি আছে? বিয়ে করেছেন, সংসারও করবেন, ছাত্র পরিষদও করবেন, রাজনীতিও করবেন। এগিয়ে আসুন। আমার অনেক চাই। 33% তো রিজার্ভেশন আছে এখানে, পঞ্চায়েতে, মিউনিসিপ্যালিটিতে 50% রিজার্ভেশন আছে। আমাদের প্রচুর ছেলে মেয়েদের লাগবে যারা ভবিষ্যতে কাজ করবে। আর চাকরি বাকরির ব্যাপারে চিন্তা করবেন না, আমি এমন করে বাংলাকে গড়ে দিচ্ছি, এমন করে পরিকল্পনা করছি, অনেকের চাকরি হয়ে গেছে এবং আরও কয়েক লক্ষ ছেলে মেয়ে বিভিন্নভাবে চাকরিতে তারা ঢুকবে। শুধু একটাই অনুরোধ, সরকারি চাকরি ছাড়া করব না এটা ভাববেন না, যা পাবেন নিয়ে নেবেন। মনে রাখবেন ওইটুকু নিতে নিতেই একদিন জীবনে অনেক বড় হয়ে যাবেন। স্বপ্নটা বড় হোক, টাকাটা কম হোক, স্বপ্নটা বড় হোক। স্বপ্ন যদি বড় হয় দেখবেন টাকাটাও একদিন বড় হয়ে যাবে। কিন্তু আপনার স্বপ্ন বড় হওয়ার জন্য আপনি জীবনে নিজে পায়ে দাঁড়াবেন এবং সসম্মানে দাঁড়াবেন, কারো কাছে মাথা নত না করে মাথা উঁচু করে দাঁড়াবেন। মনে থাকবে কথাগুলো? এই কথাগুলো মনে রেখেই আপনাদের সবাইকে বলবো, আসুন আমরা সবাই সবার জন্য প্রার্থনা করে বলি। আবার পুজো আসছে, জন্মাষ্টমী আছে, দুর্গা পুজো আছে, কালী পুজো আছে, ছট পুজো আছে, বড়দিন আছে, মহরম ঈদ হয়ে গেছে, বকরি ঈদও হয়ে গেছে, শবে বরাত আসবে, বড়দিন আসবে, অনেক উৎসব আসবে। উৎসবের দিনগুলোতে যেন আমরা সবাই শান্তিপূর্ণভাবে, সুন্দরভাবে সবাই সবাইকে সম্মান জানাতে পারি। আর টিচার্স ডেতে প্রত্যেক ছাত্রছাত্রীকে আমি অনুরোধ করব, এক একটা জায়গায় জমায়েত হবেন এবং টিচারদের সম্মান জানাবেন। যদি কেউ কিছু না পারেন পায়ে হাত দিয়ে প্রণামটা করবেন, পায়ের ধুলোটারও একটা সম্মান আছে, এই সম্মানটা আপনাকে জীবন গড়তে সাহায্য করবে। আমি এটুকু বলে আবার বলি, প্রাণ ভরিয়ে, তৃষা হরিয়ে আরও 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 দাও প্রাণ। যারা সিনিয়ররা এসছেন আজকের এই মিটিংয়ে ছাত্রছাত্রীদের সাহায্য করতে, তাদের অনেক ধন্যবাদ। তারা দেখে রাখবেন, স্টুডেন্টদের কোনো অসুবিধা হলে, যুবদের কোনো অসুবিধা হলে দেখে রাখবেন। আর আমাদের সংগঠন বা অন্য কিছু ওয়ান ম্যান ওয়ান পোস্ট তৈরি হয়েছে, হয়তো কেউ কেউ ভাবছেন আমি এটাই ছিলাম, এটাই কেন নেই, সেটা নয়। এক একজনকে এক একটা দেওয়া হচ্ছে, তার কারণ যাতে অনেক মানুষ অ্যাকোমোডেটেড হয়। এবং যারা দু একজন বাদও গেছেন, কিছু ভাববার কোনো কারণ নেই, আস্তে আস্তে তাদেরটাও করে দেওয়া হবে। আমি এটুকু বলে আপনাদের সকলকে আমার প্রাণ ভরা ভালোবাসা, আমার অন্তরের অভিনন্দন। তৃণমূলের এই প্রতিষ্ঠা দিবসটা আসলে আমার ছাত্র রাজনীতির কথা মনে পড়ে। তার কারণ আমার গর্ব, আমি কিন্তু স্টুডেন্ট পলিটিক্স থেকে আসা লোক এবং ছাত্র রাজনীতি দিয়েই আমার রাজনীতির হাতে খড়ি। কাজে সেই দিনটা আমি জীবনে ভুলবো না, ভুলতেও চাই না। শুধু আমি নই, আমরা সবাই। এবং তাই আপনাদের সবাইকে বলি, আমরা কিন্তু ছাত্র রাজনীতি থেকে এই জেনারেশনটা তৈরি হয়েছিলাম।
কাজে এই ছাত্র রাজনীতি থেকে আমি দেখতে চাই আরও 3টে জেনারেশন আমার তৈরি হোক। আমি এটুকু বলে আমি অভিষেকদের, বক্সিদের, ব্রাত্যদের, আমি পার্থদাদের সবাইকে দায়িত্ব দিয়ে বলবো ভালো থাকুন, সুন্দর থাকুন। যারা অর্গানাইজ করেছেন এই প্রোগ্রাম, আমার ইন্টারনেটের ভাই বোনেরাও, আমাদের আইপ্যাকের ভাই বোনেরা, আমাদের তৃণমূল কংগ্রেসের আইটি সেল থেকে শুরু করে, অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে, প্রত্যেকটা ব্লকে ব্লকে, কলেজে কলেজে, ইউনিভার্সিটিতে, জেলায় জেলায় সবাইকেই আমার অনেক অনেক অভিনন্দন জানিয়ে, সংগ্রামী অভিনন্দন জানিয়ে বলি জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জয় বাংলা। খেলা হবে, জিততে হবে, জয়ী হবেন, জয় হবে।